এমএলএ নাকি ওই সব লোক নিয়ে এসেছে, আমি তো জানি না। এমএলএ এসে প্রথমে ভালো ব্যবহার করলো যে হচ্ছে বৌদি চা করুন, আর সেটা আমি কি করে বুঝবো। তারপর এমএলএ থাকাকালীন তারই যে এই ধরনের ঘটনা ঘটছে, সে তখন ছিল, সে থাকতেই হয়েছে। তারপরেই কি এই ধরনের ঘটনা সে ঘটেছে? বাড়িতে আমাদের আছে, সে বললো বৌদি চা। বাড়ি থাকা অবস্থাতে এই ধরনের ঘটনা ঘটেছে? হ্যাঁ হ্যাঁ। একজন বাড়িতে এসে যথারীতি সেই সময় আমি খেতে বসেছি। খাওয়ার সময় দেখুন হঠাৎ অতর্কিত প্রায় জন দশেক আমাকে অকথ্য ভাষায় গালাগালিজ করতে থাকে। গালিগালাজ করে আমাকে টেনে হিঁচড়ে নিয়ে মারধর করে এবং আমার বাড়ি ঘরদোর আপনারা দেখেছেন, আপনার সেই ভিডিও ফুটেজটা নিশ্চয়ই আপনারা দেখাবেন। আমার বাড়ি ঘরদোরও ভাঙচুর করেছে। তো কারা করলো? দেখুন, এটা বলতে তো আমার খারাপই লাগছে। আমার নিজের দলেরই কিছু ছেলে এরা এই জিনিসটা করলো। তাতে আমার খুব আমি খুব মানে আহত হয়েছি। এবং তারপর কিছুক্ষণ করে ওরা চলে যাওয়ার পর আমার সমস্ত মেম্বার আমার কাছে এসেছিলেন, আমার পাশে ছিলেন। আমরা একটা এফআইআর দায়ের করেছি। কালকে রাত্রে আমরা 12টা অব্দি ছিলাম থানায়। একটা এফআইআর দায়ের করেছি আমি, যাদের নামে অভিযোগ আছে, যারা আমাকে গায়ে হাত দিয়ে এভাবে মারার চেষ্টা, প্রাণে মারার জন্য চেষ্টা করেছিল। তো আমি স্বচ্ছতা বজায় রেখে সমস্ত জিনিস কাজ করছিলাম। সেই স্বচ্ছতাটা হয়তো অনেকে দেখবেন, আমি একটা চাণক্যের একটা কথা আছে, আপনি যদি ভালো কাজ করেন শত্রু আপনার পেছনে সবসময় থাকবে। তো সেই ভাষাটায় আমি ভালো কাজ এবং স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে গিয়ে আজ আমার ভাগ্যে জুটলো কি প্রহার। আমি অসম্মানিত হলাম একজন প্রধান হিসাবে, যে আমার মেম্বাররাও আমাকে যেভাবে সহযোগিতা করেছে। মেম্বাররাও চেয়েছিল যে স্বচ্ছতা বজায় রেখে কাজ হোক। কারণ আমরা জানি আমাকে একটা আইএসডিপি একটা টাকা ওন ফান্ড, আপনার নিজস্ব যে তহবিল পঞ্চায়েতে, সেই তহবিল যদি না থাকে এই মার্চের মধ্যে, আমার আইএসডিপি যিনি আমার করেছেন সুদীপ বাবু, উনি বললেন যে মার্চের মধ্যে আপনি যদি আপনার ওন ফান্ড বাড়াতে না পারেন, কিন্তু আইএসডিপি একটা মোটা অঙ্কের টাকা থেকে আমি গভর্নমেন্টের কাছ থেকে আমি বঞ্চিত। তো সেই টাকা বাড়াতে গিয়ে, সেই স্বচ্ছতা আনতে গিয়ে আজ আমি কি পেলাম না, আঘাত পেলাম, মার খেলাম। এটা আমার কাছে খুব বেদনাদায়ক বলে আমার মনে হয়। কারণ আমার বাবা একজন রিটায়ার্ড এক্স ব্লকের বিডিওর একজন অফিসার, বড় লেভেল অফিসার ছিলেন। আমার প্রচন্ড দুঃখ হয়েছে, প্রচন্ড আমি মানে আবেগ প্লবিত হয়ে গেছে। আমি গত রাতে আমি ঘুমাতে পারছিলাম না যে এইভাবে আমাকে মানে প্রহার করবে, এটা আমি ভাবতে পারছিলাম না। সেই আমার দু চোখ বেয়ে জল বেরিয়ে এসছে যে আমি, আপনার চোখের মধ্যে অশ্রু আসছে দেখতে পাচ্ছি। সেটাই আমি মানে কি বলবো, আমি এইভাবে যে মানে আঘাত পাবো এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এবং আমার ওয়াইফ আমাকে বাঁচাতে কিছুদিন আগে, ওর এমআরআই হয়েছে কোমরের, আমি কলকাতা থেকে এমআরআই করে নিয়েছিলাম, ও আমাকে বাঁচাতে গিয়ে ওকেও মারলো। তো যাই হোক, আমি জানি না মানুষ কতখানি এটা মেনে নেবে। এবং মানুষের উপকার করতে গিয়ে যদি আমাকে প্রহার খেতে হয়, মানুষের যদি উপকার করে যদি আমাকে কিছু করতে হয়, তাতে আমার কোনো দ্বিধাবোধ থাকবে না। আমি মানুষের পাশে আছি থাকবো এবং মানুষের উপকার করে যাবো। কেন এই ধরনের ঘটনা ঘটলো? আপনার প্রতি কি কোনো টর্চার হয়েছে? টর্চার হয়েছে বলতে, আমার স্বামীকে মারতে গেছিল, আমিও মারছিল, মানে তাকে বাঁচাতে গিয়ে আমিও মার খেয়েছি। আপনাকেও মেরেছে? হ্যাঁ, প্রথমে তাকে বাঁচাতে গিয়ে আমি। আচ্ছা, তাকে বাঁচাতে গিয়ে যখন আপনি ধরছিলেন, সেই সময় আপনার তো শারীরিক অসুস্থতা। হ্যাঁ, আমার কোমরের তো এমআরআই হয়েছে। এমআরআই হয়েছে, তারপরে এখন কতটা ক্ষতির শিকার হয়েছে? ওই তো বাড়ি সব ভাঙচুর করলো, বাড়ি ভাঙচুর হয়েছে। হ্যাঁ, নিজের দলের নেতা কর্মীরা এই ধরনের ভাঙচুর কতটা খারাপ চোখে দেখছেন? হ্যাঁ, এমএলএ নাকি ওই সব লোক নিয়ে এসেছে, আমি তো জানি না। এমএলএ এসে প্রথমে ভালো ব্যবহার করলো যে হচ্ছে বৌদি চা করুন, আর সেটা আমি কি করে বুঝবো। এমএলএ থাকাকালীন তারই যে এই ধরনের ঘটনা ঘটছে? সে তখন ছিল, সে থাকতেই হয়েছে। তারপরেই কি এই ধরনের ঘটনা সে ঘটেছে? বাড়িতে আমাদের আছে, সে বললো বৌদি চা। বাড়ি থাকা অবস্থাতে এই ধরনের ঘটনা ঘটেছে? হ্যাঁ হ্যাঁ। একজন বিধায়ক বাড়িতে বসে আছেন, তিনি প্রেজেন্ট থাকা অবস্থায় এই ধরনের ঘটনা ভাঙচুর, এটা কতটা খারাপ চোখে দেখছেন? হ্যাঁ, খারাপ তো। আমার তো সেই থেকে স্বামীকে নিয়ে টেনশন হচ্ছে, সেও ভেঙে পড়েছে। আর তিনি দেখলাম তো তিনার চোখ দিয়ে অশ্রু ঝরছে, তিনি বেদনাদায়ক হয়ে পড়েছেন। একেবারে একজন প্রধান হয়ে তার উপরে এই ধরনের টর্চার, ভাঙচুর, এটা তো অনেকটাই তিনি দেখলে পেলাম তার চোখ দিয়ে অশ্রু ঝরেছে। আর একজন বিধায়ক থাকাকালীন এই ধরনের ঘটনা, তারা কি বলবেন? এসে আমাকে বললো এখানে আসুন, দাদাকে ডেকে দিন, হচ্ছে একটু দরকার আছে, দরকার মিটিয়ে চলে যাবো। তার ছিলেন সেই সময়? বিধায়কই বলছেন যে একটু বৌদি ডাকুন, তার সাথে কথা আছে, আপনি চা করুন, হচ্ছে চা খাবো।
আচ্ছা। বলে তারপরেই সে লোকজন এসে আর ওই রকম করলো, সে আছে বাড়িতে। ও বিধায়ক থাকাকালীন এই ধরনের ঘটনা, হ্যাঁ, একেবারে এখন কি বলবেন প্রশাসনের প্রতি, কি বার্তা দেবেন যে এই ধরনের ঘটনা একজন প্রধান হয়ে তার হ্যাঁ, বাড়িতে আমি এই ধরনের ভাবছি আমার স্বামী নিরাপত্তা চাই। নিরাপত্তা? আপনার নাম পরিচয়? বর্ণালী ঘোড়া। ধান্যগরী পঞ্চায়েত প্রধানকে বিজেপিরই একাংশ তাকে বেধড়ক মারধর করেছে, যেটা হচ্ছে যে গাছের টেন্ডার করাকে কেন্দ্র করে আজকে খানাকুল থানায় অভিযোগ দায়ের করতে এসেছিলেন। এই বিষয়ে যদি একটু বলতেন। দেখুন, এ বিষয়ে মানে ধারাবাহিকভাবে পরশুদিন থেকে চলছে। দেখেছেন খানাকুল 2 বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ তার স্বামী, তিনি তাকে এই আমাদের খানাকুলে পুরুলজালি বিধায়ক আছে, আর মাত্র 1 বছরের বিধায়ক আছে, তাও থাকবে কিনা সন্দেহ। তো তিনি মার্ডার করার হুমকি দিয়েছেন। সেই একটা সোশ্যাল মিডিয়ায় ফেসবুক লাইভ করে তিনি জনসমক্ষে সেইটা এনেছেন। আর আজকে আমিও প্রত্যক্ষদর্শী, যারা আমাদের ওখানে যাদের অঞ্চল সভাপতি আর আছে, তারা বলছে যে প্রধান গোলঘরে লুকিয়ে আছে, সেখানে বিধায়ক যে নাকি তাকে টেনে নিজে মারধর করছে গাছ বিক্রিকে কেন্দ্র করতে। এটা পুরোটাই হচ্ছে কাটমানির বিষয়। অ্যাকচুয়ালি এরা মুখে বড় বড় কথা বলে। এই পুরুলজালি বিধায়ক ওখানে নিজে প্রেজেন্ট ছিল। আমি যারা ওখানকার স্থানীয় তাদের কাছ থেকে আমি খবর নিয়ে জানতে পেরেছি। এবং অরোরা খালের ওপর যে গাছ, সেই গাছকে আধামূলে কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে, লুটপাট চলছে। খানাকুল 2 নম্বর ব্লক জুড়ে বিজেপি লুটপাট চালাচ্ছে এই পুরুলজালি বিধায়কের নেতৃত্বে, এবং সেখানে সংবাদ মাধ্যমকেও ঢুকতে দেওয়া হয়নি, টেনে বার করে দেওয়া হয়েছে। তো আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। এবং এই প্রধান বুকের পাটা নিয়ে করেছে, কিন্তু একটুখানি হয়তো আরও ভয় পেয়ে গেছে, কারণ মার্ডার করার তো হুমকি দিচ্ছে এই বিধায়ক, হয়তো মার্ডার ফাটারও হয়ে যেতে পারে এই প্রধান বিজেপির। তো সেই কারণে ওই বিধায়কের নামটি দেয়নি, 6-7 জনের নামে অভিযোগ করেছে শুনলাম, পঞ্চায়েত সমিতি মেম্বার আছে। এবং আরও দেখলাম সকালে এই পুরুলজালি বিধায়ক উনি বলছেন যে 4 লাখ টাকা দিয়ে নাকি বাঁধ মেরামতি করেছে। কোথায় মেরামতি করেছে? 4 বস্তা মাটি ফেলে তারা 4 লাখ টাকা তুলে নিয়েছে। মানে কি অরাজকতা চলছে খানাকুল জুড়ে, গোটা খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতি জুড়ে এই পুরুলজালি বিধায়ক আর এই কিছু প্রধান আর কিছু এই পঞ্চায়েত সমিতি মেম্বার মিলে মানে লুটমাট চালিয়ে যাচ্ছে, লুটমাট। কারণ ওরা ভেবেই নিয়েছে যে 26-এ পালাবদল হচ্ছে খানাকুলে, এবং খানাকুলের মানুষ ওকে মানে চপ্পল দিয়ে পেটাতে খানাকুল থেকে বার করবে। তাহলে কি বলবেন যে বিজেপির যে প্রধান, সে বিধায়কেরই কি অনুগামীরা বেধড়ক মারধর করেছে? হ্যাঁ, এখানে তো পুরোই কাটমানি লেনাদার। আপনি দেখুন না ধীরে ধীরে এই বিষয়গুলো কত দূরে যায়। শুনলাম তো প্রধান গোয়াল ঘরে লুকিয়ে পড়েছিল, সেখান থেকে টেনে হিজড়ে তাকে বার করে মারধর করা হয়েছে। আমি মানে খানাকুলের মানুষ দেখছে, খানাকুলের মানুষ আগামী 26-এ ঠিক বুঝিয়ে দেবে। তো মানে আমার খানাকুলের যারা জনগণ, যে যেই ভুল আপনারা বা আমাদের দ্বারা প্রত্যেকের দ্বারা হয়েছে এই পুরুলজালি বিধায়ককে এনে, সেই ভুল পুনরায় আর আপনারা করবেন না। তো এইটুকুই বলা যে একে একদম ছুঁড়ে মানে আস্থা কুড়ে ফেলে দেওয়ার মতো ফেলে দিতে হবে 26। খানাকুল বিধানসভার মধ্যে অরোরা খাল সংস্কার শুরু হয়েছে, আপনারা জানেন। সেই অরোরা খাল সংস্কারের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে যে গাছ। বেশ কিছুদিন ধরে এই গাছ নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে। গাছের পারমিশনের ক্ষেত্রে অনেকটা সমস্যা ছিল, সেই জটিলতাকে কাটিয়ে আমরা সেই গাছের পারমিশন বের করতে পেরেছি। সেই গাছ এবার সেই গাছটা কিভাবে এজেন্সির হাতে তুলে দেওয়া হবে, তো তার জন্য একটা টেন্ডার প্রসেস করতে হবে। টেন্ডার প্রসেস ছাড়া তো কোনোভাবেই এই গাছ কাটা সম্ভব নয়। কিছুদিন আগে যে ব্যক্তি আমার নামে অভিযোগ করলেন যে এমএলএর নাকি কিছু সমর্থক ছিলেন, তারা ওনাকে ওখান থেকে বের করে দিয়েছে। তো বিষয়টা হচ্ছে, কিছুদিন আগে অবৈধভাবে উনি কিন্তু ওখানে একটা টাকা জমা করে এসেছিলেন। সেই টাকাটা ছিল যে উনি একটা 2.5 লক্ষ টাকা ওখানে জমা করেছিলেন। জমা করে উনি কোনো টেন্ডারে অংশগ্রহণ না করে উনি চাইছেন যে আমাকে গাছগুলো দিয়ে দেওয়া হোক। কিন্তু টেন্ডার করে ছাড়া কখনোই কিন্তু কাউকে গাছ বা এইভাবে দেওয়া যায় না, কারণ টেন্ডারটা একটা সরকারি প্রসেস, বা টেন্ডারটা হচ্ছে একটা স্বচ্ছতার প্রসেস। সেই টেন্ডারে অংশগ্রহণ করতে হয়, অংশগ্রহণ করে তারপরে সেই যে দরপত্র উঠবে, সেই দরপত্র অনুসারে উনি যদি বেশি সেখানে দরপত্র নিজে বিষয়টা রাখেন,
উনি যদি সেই জায়গায় পার্টিসিপেটিং করেন, তো সেই জায়গায় ওনার যদি সর্বোচ্চ দর হয় তাহলে অবশ্যই ওনাকে সেই গাছগুলো দেওয়া হবে। তো বর্তমান সময়ে উনি যেটা আজকে করেছেন, যেটা আমি শুনলাম, আমি তো ওখানে ছিলাম না, আমি অনেক দেরিতে প্রায় 4টে সাড়ে 4টে নাগাদ ওখানে পৌঁছেছিলাম। তো আমি ওখানে গিয়ে যেটা শুনলাম যে উনি ভেতরে ঢুকেই উনি চাইছিলেন যে আমাকেই পুরো টেন্ডারটা দিয়ে দেওয়া হোক। কেন টেন্ডার করা হবে, আমাকে কাজ করতে দেওয়া হোক, আমি 2.5 লাখ টাকা জমা দিয়েছি, আমাকে কাজ করতে দেওয়া হোক। দেখুন, এরকমভাবে হয় না। উনি যদি ভুলভাবে টাকা জমা দিয়ে থাকেন তাহলে অবশ্যই পঞ্চায়েতে যিনি সেক্রেটারি সাহেব রয়েছেন উনি বলেছেন যে আপনি যদি ভুলভাবে টাকা জমা দিয়ে দেন তাহলে আমরা প্রসেসটা খতিয়ে দেখছি, তাহলে আপনাকে আপনার টাকাটা ফেরত দেবো। কিন্তু কখনোই দরপত্র ছাড়া বা টেন্ডার ছাড়া আমরা কিন্তু আপনাকে এই কাজ দিতে পারবো না। তো এটা নিয়েই ওনার সমস্যা হয়েছে। আমি জানি না ভেতরে কী হয়েছে, এছাড়া বিস্তারিত কী হয়েছে আমাকে পরবর্তী সময় খোঁজ নিয়ে দেখতে হবে। তবে আমি ওনাকে বলবো যে আপনি আসুন, আপনি দরপত্র আহ্বান করুন বা আপনি টেন্ডারে অংশগ্রহণ করুন। টেন্ডারে অংশগ্রহণ করে যদি আপনার দর সর্বোচ্চ হয় নিশ্চয়ই আপনি সেখানে গাছ পাবেন বা আপনাকে গাছ কাটার জন্য পারমিশন দেওয়া হবে। এরপর হচ্ছে আজকে যে টেন্ডার ডাকা হয়েছিল সেই টেন্ডারে কেউ কিন্তু অংশগ্রহণ করেনি। 12টার সময় টেন্ডার আহ্বান করা হয়েছিল, 12:30 পর্যন্ত কেউ এই টেন্ডারে অংশগ্রহণ না করার জন্য কিন্তু এই টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণরূপে আজকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো সেই জন্য আবার পঞ্চায়েত মিটিং ডাকবে, পঞ্চায়েত মিটিং ডেকে পঞ্চায়েতের রেজুলেশন হয়ে আবার পরবর্তী সময় কিন্তু এই পঞ্চায়েত আবার টেন্ডার আহ্বান করবে। তো সেখানে যদি উনি পার্টিসিপেটিং করেন, কারো কী অসুবিধা আছে, কারো কোনো বাধা নেই।